আসসালামু আলাইকুম। আমি জিকে রাজ। সাধারণত কানাডা মাইগ্রেশন পারপাসে আমি বিভিন্ন লেখালেখিও করে থাকি এবং ইউটিউব ভিডিও আমি তৈরি করে থাকি। রিসেন্ট কিছুদিন ধরে আমি বিভিন্ন আপনাদের যে প্রফেশনগুলো রয়েছে স্পেসিফিক, যেমন টিচার রয়েছে, কেমিস্ট আছেন, আপনারা ফার্মাসিস্ট আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছেন আপনারা, তো আপনাদের প্রফেশনগুলোর ভাগ করে আমি আপনাদের যে মাইগ্রেশনের যে পথ, কতটুকু আপনাদের পসিবিলিটি আছে, আপনাদের প্রফেশন ওয়াইজ কী কী এনওসি আপনাদের অ্যাভেলেবেল আছে, সব কিছু ডিটেলস আমি সাধারণত আমি কথা বলে থাকি। তো আজকে যে টপিক সেটা হচ্ছে যে 2021, দ্যাট মিনস এই বছরে যে সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে আছেন প্রফেশন ইন কানাডা মাইগ্রেশন পার্মানেন্ট রেসিডেন্সি, অর্থাৎ যদি একটু বুঝিয়ে বলি যে 2021 সালে সিভিল ইঞ্জিনিয়ার যে পেশাদারীদের আছেন তাদের কানাডায় স্থায়ী বসবাসে সুযোগ ও সম্ভাবনা। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রতি একটি আলাদা রেসপেক্ট বরাবর সবারই থাকে, কারণ যত আজকে দেশের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে, পদ্মা সেতু থেকে শুরু করে, যে মেট্রো রেল থেকে শুরু করে যতগুলো ব্রিজ যা যাই হচ্ছে, সব কিছু কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কিন্তু ওদের তত্ত্বাবধানের অধীনে এই কাজগুলো সম্পন্ন হচ্ছে। তো অবশ্যই যে কোনো কানাডা মাইগ্রেশন হোক বা যে কোনো পারপাসে হোক, সব কিছুতেই কিন্তু এই প্রফেশনের বেশ ভালোই ডিমান্ড রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারদের এনওসি সাধারণত কোনগুলো হয়, তার পূর্বে আমি একটু বলে দেব আমি যে এনওসিটা কি। এনওসিটা হচ্ছে আপনি যে প্রফেশনে জব করতেছেন সে পজিশনে তো অবশ্যই একটা টাইটেল রয়েছে, একটা জব ডিউটিস রয়েছে, একটা ডিপার্টমেন্ট রয়েছে। এখন আপনার যে প্রফেশন, সেই প্রফেশনের অধীনে যে এনওসিগুলো রয়েছে, এনওসি হচ্ছে যে কানাডার যে প্রফেশনাল যে লিস্টগুলো আছে তাদের সেই লিস্টের মধ্যে আপনার জবটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এইটা একটু মিলানো। যেমন সিভিল ইঞ্জিনিয়ার মানে যে সিভিল ইঞ্জিনিয়ার তা না, সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যেও কিন্তু অনেক প্রকার কাজ আছে। সো আমরা কিন্তু সব কিছু এক কাজ করি না। আমরা প্রত্যেকটা যে কেউ আছেন, এখানে দেখেন, এখানে যে 5টা এনওসি আছে, এনওসি 0211 ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তো কেউ আছে ম্যানেজার হিসেবে মানে সাধারণত কাজ করে থাকেন। আরও আছে এনওসি 2131, কেউ আছে সিভিল ইঞ্জিনিয়ার যারা একেবারে বিএসসি কমপ্লিট করে সম্পূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারের যে সেক্টরগুলো আছে সেগুলো নিয়ে কাজ করেন। এছাড়া 2231 সিভিল ইঞ্জিনিয়ার টেকনোলজিস অ্যান্ড টেকনিশিয়ানস। এছাড়া রয়েছে 2234 কনস্ট্রাকশন এস্টিমেটর আছে, এবং 0711 কনস্ট্রাকশন ম্যানেজার্স আছেন। তো এই সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড যে প্রফেশনগুলো আছে, যে 5টি, আপনার যে প্রফেশন আছে সেটার সাথে এই 5টার মধ্যে যেটা আপনার ম্যাচ করবে সেটাকে ইন্ডিকেট করে আপনাকে আবেদনগুলো করতে হবে। অর্থাৎ প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে তার নিজস্ব যে প্রফেশন থেকে একটা এনওসি সিলেক্ট করতে অবশ্যই হবে, এবং সেটা সিলেক্ট করে এটা ইন্ডিকেট করার জন্য যে আপনার প্রফেশনটা অ্যাকচুয়ালি ওদের প্রফেশনের কোন ক্যাটাগরি এবং কোন এনওসি আন্ডারে পড়ে, জাস্ট এটা ইন্ডিকেট করে আপনাকে এই আবেদনগুলো করতে হয়। তো এই 5টা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। আপনারা দেখে নেবেন যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আছেন, ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, আপনারা দেখবেন যে 5টির মধ্যে আপনার সাথে কোনটা বেশি ম্যাচ করে। আপনি চাইলে কিন্তু এখান থেকে 2টা এনওসি নিতে পারবেন না, আপনাকে অবশ্যই যে কোনো একটি এনওসি সিলেক্ট করতে হবে। তো যে 5টা এনওসির মধ্যে প্রথম এনওসি হচ্ছে 0211, টাইটেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। এই ইঞ্জিনিয়ারিং ম্যানেজার আসলে কোন কোন টাইটেলের আন্ডারে পড়তে পারে আমরা সাধারণত অনেকে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সার্ভিস হিসাবে আমরা অনেকে জব করি, অনেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে আছেন, তো ইঞ্জিনিয়ারিং যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসাবে থাকে। তো এইগুলো সেক্টর যেগুলো আছে সেগুলো সেক্টর যদি আপনি জব করে থাকেন তাহলে মেবি আপনার এই এনওসিটা হতে পারে। বাট তার পূর্বে আপনি দেখবেন যে এটার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে আপনার সাথে ম্যাচ করে কিনা। এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, অর্থাৎ আপনার এডুকেশন যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড হইতে হয় তাহলে আপনার এই এনওসিটা হতে পারে। বাট এখন আমি কিন্তু শিওর বলছি না। কেন বলছি না? কারণ প্রথমে আপনি এক্সাম্পল টাইটেল থেকে দেখলেন যে মোটামুটি কাছাকাছি যায় কিনা আপনার প্রফেশনের সাথে, তারপর দেখবেন এডুকেশনাল রিকোয়ারমেন্টের সাথে আপনার সাথে যায় কিনা। সবার শেষে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে জব ডিউটিস, আপনার যে জব রেসপন্সিবিলিটিসগুলো আছে, অর্থাৎ আপনি যা যা কাজগুলো করেন তা এই এনওসির অধীনে যে মেন ডিউটিসগুলো আছে তার সাথে অ্যাটলিস্ট 50%, অর্থাৎ অর্ধেকের মতো মিল হয় কিনা, অর্থাৎ ম্যাচ করে কিনা। তো এই 0211 ইঞ্জিনিয়ারিং ম্যানেজার যে এনওসিটা আছে এটার মেন ডিউটিসটা যদি আমরা দেখিয়ে দেখেন, এখানে মেন ডিটেলসগুলো দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এগুলো পয়েন্টগুলো আপনারা পড়ে দেখবেন যদি আপনার প্রফেশনের সাথে মোটামুটি 50%-এর বেশি ম্যাচ করে তাহলে কিন্তু আপনি ইজিলি এই এনওসিটা সিলেক্ট করতে পারেন আপনার ফার্দার প্রসেসে আগানোর জন্য। তো 5টির মধ্যে এই একটি এনওসি নিয়ে কথা বললাম, এবার এর পরেরটিতে যাই। এনওসি 2131 সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার এখানে এক্সাম্পল টাইটেল আছে, আপনারা অনেকে ব্রিজ ইঞ্জিনিয়ার আছেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছেন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার আছেন, হাইওয়ে, মিউনিসিপ্যাল স্যানিটেশন ইনস্ট্রাকচার, অনেক কিছু আছে এখানে দেখেন। তো এগুলোর সাথে যদি আপনার কাছাকাছি ম্যাচ করে তখন আপনি এই রিকোয়ারমেন্টটা দেখবেন নিচে যে লেখা আছে ব্যাচেলার ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর এনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলার কমপ্লিট করা থাকে তাহলে তো মোটামুটি এটা আপনি পিক করতে পারেন। তবে অবশ্যই এই 2131 সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেন ডিটেলসগুলো আপনি একটু দেখে নেবেন। এখানে অসংখ্য মেন ডিটেলসগুলো আছে। আপনাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনারা ভিডিওগুলো পজ করে করে আপনারা দেখতে পারেন। তো এগুলো পজ করবেন, এইটা স্লাইড পজ করে আপনি সমগ্র যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আপনারা পড়বেন। পড়ার পরে দেখবেন যদি দেখেন যে এখান থেকে মোটামুটি 50-60% অর্ধেকের বেশি যদি হয় আপনার জব ডিটেলসের সাথে যদি ম্যাচ করে তাহলে আপনি কিন্তু এই এনএসিটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল সেকেন্ড ওয়ান। এবার চলে আসি 3 নম্বরে চলে আসি। তো 3 নম্বর এনএসি হচ্ছে 2231 সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস। এই টাইটেলের অধীনে আরও অনেকগুলো টাইটেল রয়েছে, ব্রিজ ডিজাইন টেকনিশিয়ানস। এইটাও ঠিক আপনি এর আগে যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললাম এনওসিটা সেটার কাছাকাছি যায়। ওইটা হচ্ছে একটু হায়ার ক্যাটাগরি, এটা হচ্ছে একটু তার থেকে একটু নর্মাল ক্যাটাগরি। যেমন এইটার আপনার রিকোয়ারমেন্টে দেখেন এখানে কিন্তু শুধু ব্যাচেলার বলা হয়নি, এখানে বলছে ডিপ্লোমা অথবা ব্যাচেলার ইন সিভিল অর রিলেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এবং এতে আপনি মেন ডিটেলসগুলো দেখতে পারেন, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। যদি এখান থেকে 50%-এর বেশি ম্যাচ করে তাহলে আপনি এই এনওসিটাও আপনি সিলেক্ট করতে পারেন। এই হচ্ছে 3টি। এবার 4 নম্বরে চলে যাই। 4 নম্বর এনওসি হচ্ছে 2234 কনস্ট্রাকশন এস্টিমেটর। এক্সাম্পল টাইটেল হচ্ছে চিফ এস্টিমেটর কনস্ট্রাকশন আছে, কস্ট এস্টিমেটর আছে, প্রিন্সিপাল এস্টিমেটর আছে। আপনার এগুলো যদি টাইটেল দেখে মনে হয় যে হ্যাঁ আপনার যে জব আপনি এখন কারেন্ট করতেছেন তো মোটামুটি এটার সাথে কাছাকাছি যায়, যদি আপনি ডিপ্লোমা সর্বনিম্ন মিনিমাম এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে ডিপ্লোমা, যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন দেন আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তার পূর্বে এই মেন ডিটেলসগুলো আপনারা দেখবেন, মেন ডিটেলসের যে 50%-এর বেশি যদি ম্যাচ করে তাহলে আপনি এই এনওসিও আপনি সিলেক্ট করতে পারেন। সবার শেষ যে এনওসিটা আছে 0711 কনস্ট্রাকশন ম্যানেজার্স। এটার এক্সাম্পল টাইটেল হচ্ছে
এটার এক্সাম্পল টাইটেলস হচ্ছে কমার্শিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে আছে, কনস্ট্রাকশন ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার আছেন, হাউজিং কনস্ট্রাকশন ম্যানেজার আছেন, রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন ম্যানেজার হিসেবে আছেন অনেকে। তো আপনারা যারা এগুলো টাইটেলের কাছাকাছি পজিশন হোল্ড করেন, চাইলে এই এনওসিতে আপনি সিলেক্ট করতে পারেন। এটার রিকোয়ারমেন্ট কিন্তু জাস্ট আপনার একটা ব্যাচেলার কমপ্লিট হইতে হবে, এনি রিলেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে হলে হবে, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই জব ডিটেলসগুলো দেখবেন, এখানে মেন ডিটেলসগুলো দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। যদি আপনার এটার 50%-এর বেশি ম্যাচ করে তাহলে আপনি এই এনওসিটা পিক করতে পারেন। তো এই ছিল 5টি এনওসি। এই 5টি এনওসি এখানে ক্লিয়ার করে আমি লিখে দিয়েছি যে আপনি যদি উক্ত 5টি এনওসিগুলোর মধ্যে কোনো একটির অধীন হয়ে থাকেন, যেটা আমি বলে দিয়েছি প্রথমেই, যে আপনি কিন্তু 2-3টে এনওসি সিলেক্ট করতে পারবেন না, আপনাকে একটা এনওসি সিলেক্ট করতে হবে। তাহলে আপনার প্রসেস স্বাভাবিকভাবে চলবে। স্বাভাবিক মানে হচ্ছে যে নর্মাল ওয়েতে যে আমি প্রসেসগুলো আমি বলবো এর পরবর্তী স্লাইডগুলোতে, তো সেভাবে চলবে। আর যদি এনওসি ম্যাচ করতে কোনো প্রবলেম সম্মুখীন হন, যেমন অনেকে একটু কনফিউজ থাকতে পারে যে এই এনওসি আমার আসলে ম্যাচ করে কি না, তো যদি কোনো প্রকার কনফিউশন থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার যে ফেসবুক যে আইডি আছে জিকে রাজ, এই আইডির ইনবক্সে আমার যে মেসেজ ইনবক্স আছে, এই ইনবক্সের মধ্যে অবশ্যই আমাকে নক দিবেন। আমাকে নক দিয়ে আপনার কোয়েরিজগুলো জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব সব সলভ করে দেওয়ার জন্য। এখন যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আজকে কথা বলতেছি, তো অবশ্যই তো আমার বলতে হবে যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা আপনারা আছেন, আপনারা কোন কোন প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তো তার পূর্বে আগে এটাও আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি মাইগ্রেশন, কানাডা মাইগ্রেশনে টোটাল সব কিছু মিলিয়ে কী কী প্রোগ্রাম হয়। তো এখানে আমি 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখেন 1 নাম্বার আছে এক্সপ্রেস এন্ট্রি, ব্র্যাকেটে লিখে দিয়েছি যে ফেডারেল গভর্নমেন্ট। তো ফেডারেল গভর্নমেন্ট হচ্ছে সেন্ট্রাল যে গভর্নমেন্ট আছে, আমরা যেটা জাস্টিন ট্রুডো হিসাবে জানি, সে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে পরিচালিত হয় যে সিস্টেমটা, সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। এখানে সেকেন্ড লেখা আছে পিএনপি, ব্র্যাকেটে দেখেন প্রভিন্সিয়াল নমিনেশন প্রোগ্রাম। তো তাদের যে প্রভিন্সগুলো আছে, যেমন ম্যানিটোবা, আপনারা অনেকে নাম শুনেছেন, যে সাসকেচুয়ান, আলবার্টা, অন্টারিও, তো প্রত্যেকটা প্রভিন্স তাদের নিজস্ব রুলস রেগুলেশন মেনটেন করেও কিন্তু আপনাদেরকে নমিনেশন দিয়ে থাকে। তাই এদের এক একটি প্রভিন্সকে এক একটি পিএনপি প্রোগ্রাম বলা হয়। তো অবশ্যই আপনারা এক্সপ্রেস এন্ট্রিও শুনেছেন, পিএনপিও শুনেছেন। তো এই 2020-21-এ কিছু কমিউনিটি প্রোগ্রামস নতুন দেখা যায়, যেমন রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আছে, এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। সবচাইতে বেশি মনে হয় শুনেছেন ইউকন পাইলট প্রোগ্রাম, যেটা নিয়ে আমাদের দেশে কত মানে অনেকে মার্কেটিং করেছে, এই বা সেই করেছে। এছাড়া আটলান্টিক পাইলট প্রোগ্রাম রয়েছে, নিউ ফাউন্ড ল্যাবরেটরি পাইলট প্রোগ্রাম রয়েছে, রিজিওনাল ইমিগ্রেশন রয়েছে, জিটিএস গ্লোবাল ট্যালেন্ট সিস্টেমও রয়েছে, মডার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম রয়েছে। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ যে কমিউনিটি প্রোগ্রামগুলো, এগুলো হচ্ছে ছোট ছোট কিছু সিটি আছে, সেই সিটি অধীনে এই প্রোগ্রামগুলো, তাদেরও কিন্তু মোটামুটি যথেষ্ট রাইট দেওয়া হয়েছে, অর্থাৎ অধিকার দেওয়া হয়েছে যে তারাও আপনাদেরকে চাইলে নমিনেট করতে পারে। তো এই হচ্ছে 3টা ক্যাটাগরি। এখন দেখব আমরা যে এই 3টা ক্যাটাগরির মধ্যে যদি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, তাহলে আপনি কোন কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন না। তো প্রথমে তো দেখি, হ্যাঁ, এবার চলুন এক নজরে দেখে আসি, আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, যেটা আমি একটু আগে বলে দিয়েছি, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এবং নিচের সেই 5টি এনওসির মধ্যে যদি একটি এনওসি মেইন ডিউটিসের আর এডুকেশনের সাথে ম্যাচ করতে পারেন, তাহলে আপনি কোন কোন প্রোগ্রাম অথবা প্রভিন্সে আবেদন করতে পারবেন তার বিস্তারিত আমি
কথা বলবো। তো এই হচ্ছে 5টা সেই এনওসি। এবার প্রথমে হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। জি, অবশ্যই আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন। সকল সিভিল ইঞ্জিনিয়ারিং এনওসি থেকে আবেদন করা যাবে এক্সপ্রেস এন্ট্রিতে। এখানে এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন যে চ্যানেল থেকে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যে আমার বেশ অনেকগুলোই আমার ভিডিও রয়েছে। আপনি এখানে দেখবেন যে ডান দিক থেকে দেখেন পার্ট 3 স্লাইড, এখানে ভিডিওতে আমি স্ক্রিন দিয়ে দিয়েছি। তো পার্ট 3 যে আমার ভিডিও আছে, এক্সপ্রেস এন্ট্রি 6 ফ্যাক্টরস এলিজিবিলিটি, যদি আপনি এই ভিডিওটা শুনতে পারেন তাহলে আপনার আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার জন্য আপনাকে কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে সেখানে এখনো বলা আছে। এবং পার্ট 4 যদি আপনি দেখেন এক্সপ্রেস এন্ট্রি সিআরএস পয়েন্ট, তাহলে বুঝবেন যে মোটামুটি আপনার কীরকম কি পয়েন্ট আসে এবং কোন কোন পয়েন্ট পেলে মোটামুটি আইটি অথবা নমিনেশন মোটামুটি একটু এনশোর করা যায়। আর সর্বশেষ যেটা আছে পার্ট 5 এক্সপ্রেস এন্ট্রি হাউ টু সাবমিট, অর্থাৎ আপনি যদি সাবমিট করতে চান আপনার অ্যাপ্লিকেশন, তাহলে আপনি কিভাবে আবেদনটা করবেন সম্পূর্ণ ডিটেলস পার্ট 5-এ আমি বলে দিয়েছি। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। কুইবেক ইমিগ্রেশন প্রোগ্রাম, কুইবেক অধীনে অনেকগুলি স্ট্রিম রয়েছে, এর মধ্যে আরিমা হচ্ছে অন্যতম। তো সকল সিভিল ইঞ্জিনিয়ারিং এনওসি থেকে অবশ্যই আবেদন করা যাবে এই আরিমা প্রোগ্রামে। তো সকল প্রোগ্রামে হচ্ছে যে আপনারা যে এখানে যে স্ক্রিনশট দেওয়া আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে ওদের, এখান থেকে যে এক্সেস আরিমা, এখান থেকেই আপনাকে আবেদন করতে হবে। এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আপনি এখানে এই মুহূর্তে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজে যে স্কোর, সেই স্কোরটা কিন্তু এখানে বাধ্যতামূলক না এই মুহূর্তে। আপনি যখন ভবিষ্যতে আপনি যখন এক্সাম দিয়ে দিবেন ব্রিটিশ কাউন্সিলে, তারপর হচ্ছে আপনি এটাকে প্রোফাইলে গিয়ে আপনি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এটা ছাড়া যে আবেদন করা যাবে না এমন না, এটা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন, কারণ এটা তো আপনার ওই ইংলিশের প্রভিন্স না, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেঞ্চের অফিসিয়াল, তাদের ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ। তাই এটাকে এখানে ওরা কোনো কিছুই সেরকম বাধ্যবাধকতামূলক করেনি। তারপর হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম। এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম মূলত দুটি সেক্টরের জন্য ওপেন করা হয়েছে। এক হচ্ছে আইটি সেক্টর থেকে, জি যা বলছিলাম যে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম হচ্ছে মূলত দুটি প্রফেশনের জন্য ওপেন করা হয়েছে। এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে যারা আছেন তাদের জন্য, আরেকটি হচ্ছে আইটি সেক্টরের জন্য। তো অবশ্যই এইটাখানে আপনাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যারা আছেন, আপনাদের ভালো পসিবিলিটি আছে, একটু কষ্ট করে সিআইসির তাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা এটার ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরি পিএনপি, এটা একেবারে রিসেন্ট, এই বছর প্রথম থেকে শুরু হয়েছিল, তখন কোভিডের সেকেন্ড ফেজ ওয়েবটা তো চালু হয়নি, সে সময় চালু হয়েছিল ইঞ্জিনিয়ারিং এবং ডক্টরদের জন্য। ডক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা আছে, এই দুইটা সেক্টরকে ফোকাস করে এই প্রোগ্রামটি চালু করা হয়। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে যে 3টি ইউনিভার্সিটি আছেন, এখান থেকে যদি আপনি একটা হয়ে থাকে তাহলে আপনি এই প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল হবেন। আমার যে চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে পার্ট 12-এ এই নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেটরি পিএনপি নিয়ে আমি অনেক তথ্য দিয়েছি, একটু দেখে নেবেন। রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, এই রুরাল প্রোগ্রাম আপনারা অনেকে শুনেছেন যে 11টা কমিউনিটি আছে, সেই 11টা কমিউনিটি তাদের নিজস্ব যে আছে, পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে থাকে। এখান থেকে যদি কোনো জব ব্যাংক থেকে বা আপনি যদি জব ম্যাচ করে তাহলে কিন্তু আপনার ভালো পসিবিলিটি আছে এখানে সেটেলমেন্ট হওয়া। এখানে যে সিটিগুলো আছে, অর্থাৎ কমিউনিটিগুলোর নাম দেওয়া আছে, কোন কোন প্রভিন্সে, এটা কিন্তু বাইরে লেখা আছে। দেখেন প্রথমে লেখা আছে নর্থ বে,
নর্থ বে পাশে কিন্তু লেখা আছে ওএন। ওএন মানে হচ্ছে অন্টারিও, অর্থাৎ অন্টারিও প্রভিন্সে এখানে নর্থ বে, সাদবারি, টিমিং, সল্ট স্টে মেরি, থান্ডার বে আছে। আরেকটি প্রভিন্স আছে, সেটা হচ্ছে ম্যানিটোবা, যাকে শর্টকাট বলা হয় এমবি। এখানে ব্র্যান্ডন, অ্যালটোনা এই দুটো হচ্ছে আপনার ম্যানিটোবা প্রভিন্সের অধীনে। মুসজো হচ্ছে আপনার সাসকেচুয়ানের প্রভিন্সের অধীনে। ক্ল্যারসন, ভার্নন, ওয়েস্টকুটনি হচ্ছে আপনার ব্রিটিশ কলম্বিয়া আছে। ক্ল্যারসনটা হচ্ছে আপনার আলবার্টা। তো এই কমিউনিটিগুলোর যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এটা ডান দিকে দেওয়া আছে। এইগুলো কিন্তু আমি এখানে টাইপ করিনি, আপনাদের যে সিআইসি যে মেন গভর্নমেন্ট ওয়েবসাইট আছে সেখান থেকে আমি স্ক্রিনশট মেরে আমি এখানে নিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটগুলো ঘেটে ঘেটে ওদের জব ব্যাংকের সাথে বা কেরিয়ার যে লিস্টগুলো আছে এখান থেকে জব ব্যাংকগুলোতে অবশ্যই আপনারা আবেদন করবেন। এই মুহূর্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটার জন্য যে আপনাকে ইসিএ স্কোর এগুলো যে হাতে রেখে করতে হবে এমন কোনো কথা না। এগুলো পাশাপাশি করেন এবং তার পাশাপাশি এগুলোতে আপনারা আবেদন করলে ভালো হয়। ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম, এই ইউকন প্রোগ্রাম নিয়ে যথেষ্ট মোটামুটি আমাদের দেশে অনেক প্রচারণা আমি দেখেছি। যদিও সব কিছুতে শুনি যে অনেক ইজি, অনেক সেই আসলে ব্যাপারটা এতটা সহজ না। তবে এটা সত্যি কথা যে সিভিল ইঞ্জিনিয়ার থেকে আপনারা যারা আছেন সবাই আপনারা এই ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রামে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এদের জব ব্যাংকগুলো খুঁজে খুঁজে আপনাকে করতে হবে। আপনাকে কভার লেটার তৈরি করতে হবে, ক্যান্ডিডেট ফর্মের একটা সিভি তৈরি করতে হবে। এগুলো করে তারপর আপনারা এখানে আবেদন অবশ্যই করে ফেলবেন। তারপর হচ্ছে আলবার্টা সম্পূর্ণ এটা একটি পিএনপি প্রোগ্রাম। এগুলো কিন্তু কমিউনিটি না, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো ছিল আপনার কমিউনিটি প্রোগ্রাম। এবং আলবার্টা প্রভিন্স হচ্ছে এটা আপনার পিএনপি প্রোগ্রাম। তো এখানে সকল সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা অবশ্যই এই আলবার্টা প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে এখানে সরাসরি আবেদন করা যায় না। এই আলবার্টাতে আবেদন করতে হলে আপনাকে প্রথমে আবেদন করতে হবে এক্সপ্রেস এন্ট্রিতে। সেই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলের থ্রুতে আপনাকে এই আলবার্টাতে আবেদন করতে হবে। যদি এটা ডিটেলস সম্পর্কে আপনি জানতে চান তাহলে আমার যে পার্ট 10 নম্বর যে ভিডিওটা আছে এই চ্যানেলে, রাসেলসিস চ্যানেলে, এখানে আপনি আলবার্টা সম্পর্কে ডিটেলস ইনফরমেশনগুলো পাবেন। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রভিন্স, যাকে বলা হয় PEIPNP, এটা খুব বড় একটা আইল্যান্ড। এখানে সকল সিভিল ইঞ্জিনিয়ার সেক্টর থেকে আপনি এই এনওসি অধীনে আপনি আবেদন করতে পারবেন। আমার এই চ্যানেলে পার্ট 9 যে ভিডিওটা আছে সেটা আপনি দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, নিচে এখানে দেওয়া আছে সেটা স্ক্রিনশট। পার্ট 9 প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। ম্যানিটোবা প্রভিন্স, সেই ম্যানিটোবা হচ্ছে মোটামুটি পপুলার কেন, কারণ এখানে সবচেয়ে বেশি আমাদের যে বাংলাদেশের থেকে যারা আছে ওরা সবাই এখানে স্টে করে। তো সবাই প্রেফার থাকে দুটা প্রভিন্স, এক হচ্ছে অন্টারিও, দুই হচ্ছে ম্যানিটোবা। তো ম্যানিটোবা হচ্ছে তার মধ্যে অন্যতম। আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ার থেকে যারা আছেন আপনাদের সবার জন্য এই ম্যানিটোবা প্রভিন্সে আবেদনের জন্য আপনি এলিজিবল। বাট এদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো ফিল আপ করে আপনাকে আবেদন করতে হয়। এগুলো ডিটেলস যদি জানতে চান তাহলে পার্ট 7 যে ভিডিওটা আছে এটা একটু কষ্ট করে দেখে নেবেন। সাসকেচুয়ান প্রভিন্স, SANP, এটা সম্পর্কে এমন কেউ নাই যে না জানে, সবাই আইডিয়া আছে। কারণ এই পর্যন্ত যতজন নমিনেশন পেয়েছে সবচেয়ে বেশি এই সাসকেচুয়ান দিয়েছে নমিনেশন। এই পুরো গত 1-2 বছরের মধ্যে খুব ভালো ড্র করেছে, অনেক কম পয়েন্টও ওরা নিয়েছে। তো এখানে কিন্তু ওদের যে ডিমান্ড লিস্ট আছে নিজস্ব, সেই ডিমান্ড লিস্টে কিন্তু সকল সিভিল ইঞ্জিনিয়ারিং যে এনওসিগুলো আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবেল। অর্থাৎ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে এখান থেকে যে কোনো একটি এনওসি হয় আপনার, তাহলে কিন্তু আপনি সাসকেচুয়ানের জন্য আপনি আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই সাসকেচুয়ানের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো আপনারা একটু দেখে তারপরে হচ্ছে আগাবেন। আমি পার্ট 8-এ সাসকেচুয়ান সম্পর্কে সব কিছু ডিটেলস আমি এর আগে বলে দিয়েছি।
একটু দেখে নেবেন। উক্ত যা যা ইনফরমেশন বর্তমান মাইগ্রেশনের রুলস রেগুলেশন অনুযায়ী দেওয়া হয়েছে, যদিও প্রতিনিয়ত এগুলো সময়ের সাথে কিছু পরিবর্তন, সংযোজন ও সংশোধন হয়ে থাকে। কথাটা একেবারে সত্যি কথা। আপনাদেরকে এখন যে ইনফরমেশনগুলো দিয়েছি, এমন হতে পারে এক সপ্তাহ পরে এগুলোর মধ্যে একটি প্রোগ্রাম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে। আবার এমন হতে পারে যে এক সপ্তাহ পরে আপনার আরও 2-3টা প্রোগ্রাম চালু হয়েছে, সেগুলোতেও আপনারা এলিজেবল হতে পারেন। তো একটু কষ্ট করে আমার যে গ্রুপ আছে সেখানে একটু আপডেটগুলো দেখবেন। আমি চেষ্টা করি প্রতিদিন যে এক একটা করে আপডেট দেওয়া, যা বা কোনো যদি কোনো কিছু নিউজ আসে সেই নিউজগুলো শেয়ার করা। তাই আপনাদের অনেকের যে নানান প্রশ্ন থাকে, তাহলে এই পাবলিক গ্রুপে শেয়ার করা অনেক সম্ভব হয় না। কথা সত্যি কথা, যে আপনাদের অনেক কোয়েরিজ থাকে মনে, যে এটা হলে কি, ওটা কীভাবে হবে, ওটা কীভাবে হবে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে অ্যাপ্লাই কীভাবে করব বা কীভাবে স্টার্ট করব। অনেকে এই পাবলিক গ্রুপে শেয়ার করতে অনেকে মানে মেবি কোনো কারণ নাও পসিবল হতে পারে। যদি এমনটা হয় তাহলে নিচে আমি এখানে বলে দিয়েছি যে আপনারা আপনাদের যে কোনো কোয়েরির জন্য আমার প্রোফাইল ইনবক্স মেসেজে, অর্থাৎ আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেই ফেসবুক প্রোফাইলে মেসেজ ইনবক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রবলেমগুলো সলভ করে দেওয়া। সবসময় কোনো ভিডিওর শেষে আমি ফ্রিকোয়েন্ট আস্কিং কোয়েশ্চেন আমি দিয়ে থাকি। অর্থাৎ এই পর্যন্ত আপনারা অনেক আমাকে কোয়েরিজগুলো করেন। তো কমন যে কোয়েরিজগুলো আছে সেগুলো আমি এখানে মেনশন করেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, এখন কি অ্যাপ্লাই হচ্ছে? হ্যাঁ, এখন অ্যাপ্লাই হচ্ছে, কোনো সমস্যা নেই, কারণ সকল প্রসেস হচ্ছে আপনার অনলাইন বেসিস, তো এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। সেকেন্ড ওয়ান হচ্ছে, কোভিড ভাইরাসের প্রভাবে কেমন এই প্রসেসে? তো প্রভাব অর্থাৎ না, তেমন খুব একটা প্রভাব পড়ে নাই, কারণ হচ্ছে যে অনলাইন প্রসেস, তো এখানের মধ্যে সব অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা, অনলাইনের মধ্যে ড্র হওয়া, তো তেমন ইম্প্যাক্ট পড়তে পারেনি। 3 নম্বর হচ্ছে, আমরা কি ইসিএটা আগে করে ফেলবো? আমার স্পাউসে ইসিএ করাটা কি বাধ্যতামূলক? ইসিএটা আগে না করে প্রথম প্রসেসটা আপনি একটু বুঝবেন, যে আপনার কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলে আপনি ফার্দার কোন কী প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন, আপনার কোন এনওসি হতে পারে। এবং আমি চেষ্টা করি কি, যদি কেউ আমাকে নক দেয় তাহলে আমি তার প্রোফাইল বেসিস আমি একটি ফুল প্রসেস রেডি করে দিই। অর্থাৎ কেউ যদি আমাকে ইনবক্সে তার কোয়েরিজটা বলে, আমি প্রথম সলভ করার পরে ওনার থেকে আমি ওনার লাস্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এজ, ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস লাস্ট এডুকেশন, এইগুলো ইনফরমেশনগুলো আমি জানি। এগুলো জানার পরে তারপর হচ্ছে যে একটা এনওসি সিলেক্ট করি ওনার জন্য, করার পরে ওনাকে শেয়ার করি। যদি উনি বলে যে হ্যাঁ ঠিক আছে এই ইউনিভার্সিটিটা ওনার, তারপর হচ্ছে সেই ইউনিভার্সিটি উনি কীভাবে আবেদন করবে, কোথা থেকে শুরু করবো, সব কিছু আমি ডিটেলস আমি দিয়ে দিই। তাহলে তারপর হচ্ছে যে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি সেটা কবে করবেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, আমার ইউনিভার্সিটি প্রফেশন অনুযায়ী আমি 5টি প্রোগ্রামে এলিজিবল, আমি কি সবগুলোতে আবেদন করতে পারবো? হ্যাঁ, যতগুলো প্রোগ্রাম এই পর্যন্ত বলেছি, যদি আপনি আপনার প্রফেশন ওয়াইজ সবগুলোতে আপনি হয়ে যায়, ম্যাচ করে ফেলে, তাহলে কিন্তু আপনি সবগুলোতে আবেদন করতে পারবেন। আপনি অ্যাট এ টাইম আপনি যতগুলো প্রোগ্রামে এলিজিবল সবগুলোতে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, এগুলো আবেদন করার পর প্রোফাইল ভ্যালিডিটি কেমন থাকে? এগুলো আবেদন করার পর প্রোফাইল ভ্যালিডিটি পুরো 1 বছর। দ্যাট মিনস আজকের দিনে যদি আপনি অ্যাপ্লাই করেন, আগামী বছর এই দিন পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকবে তাদের সার্ভারে। আর আমি কি ইনফরমেশন আপডেট করতে পারবো? জি, আপনি আজকে যদি আবেদন করেন কোনো সমস্যা নাই, আপনি চাইলে কিছুদিন পরে আপনি যে কোনো ইনফরমেশন আপনি আপডেট করতে পারবেন, মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু এনএসসি প্রফেশন ম্যাচ হলেই আবেদন করতে পারবো? না, শুধু এনএসসি প্রফেশন ম্যাচ হলেই যে আবেদন করতে হবে তা না, কারণ প্রত্যেক প্রোগ্রামে তাদের নিজস্ব কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো কিন্তু মেনটেন করে আবেদনগুলো করতে হয়। শুনলাম মাইগ্রেশন পিয়ার প্রসেসে নাকি ইজি করা হয়েছে 2021-এ। না, মাইগ্রেশন প্রসেসটা
কখনো ইজি হবে না। এই দিন বা দিন এটা অবশ্যই একটু 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 করে কঠিন হবে, এটাই বাস্তব সত্য। তবে এখন আবেদন করার সুযোগটা বেশি। যেমন এক সময় ছিল প্রথম যখন এক্সপ্রেস এন্ট্রিটা চালু হয় 2015 সালে, তখন কিন্তু সবাই শুধু এক্সপ্রেস এন্ট্রি আবেদন করে বসেছিল। তারপর শুরু হলো আস্তে আস্তে করে সাসক্যাচুয়ান, ম্যানিটোবা, অন্টারিও এগুলো প্রভিন্স পিএনপি চালু করা। সেগুলো থেকে দেখা গেল যে আরও অনেকগুলো পিএনপি চালু হইলো। 18-19 গেছে, সেই 20-এর থেকে আবার শুরু হলো আপনার কমিউনিটি প্রোগ্রামগুলো চালু করা। তো যতদিন যাচ্ছে প্রোগ্রাম কিন্তু বাড়তেছে অ্যাপ্লাই করার। তো এখন তো খুব কম্পিটিশনের যুগ। আমি মনে করি এই কম্পিটিশনের যুগে আপনি যতগুলো প্রোগ্রামে আবেদন করবেন আপনার পসিবিলিটি সবচেয়ে আপনার বেশি থাকবে। লাস্ট কোশ্চেন হচ্ছে প্রসেসগুলো বুঝলাম কিন্তু আগাবো কীভাবে? হ্যাঁ, আগাইতে হলে তো বললাম না যে যদি আপনি ভিডিওগুলো দেখে দেখে আপনি আগাতে পারেন ভালো। যদি কোথাও আপনি আটকা পড়েন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করার ওয়ে আমি অনেকবার বলে দিয়েছি। মেসেজ, ফেসবুক মেসেজ ইনবক্স। তো ফেসবুক মেসেজ ইনবক্সের মধ্যে যে কোনো কোয়েরিজ কিন্তু আমি সলভ করে দিই, এবং এর পাশাপাশি আপনাদের যে প্রসেস ওয়ে কীভাবে আপনারা স্টার্ট করবেন, কোন প্রোগ্রাম দিয়ে শুরু করবেন, তারপর কোন প্রোগ্রামে যাবেন, তো সব কিছু আমি যদি ডিটেলস দিয়ে দিই তাহলে আপনাদের জন্য একটু ইজি হবে। এছাড়া অনেক কন্ট্যাক্টের অনেক সোর্স আছে। ফর মোর ইনফরমেশন ফেসবুক গ্রুপ আছে, যে কানাডা ম্যাগশো ফ্রম বাংলাদেশ পলিসি সলিউশন আছে। এছাড়া কানাডায় বসবাস আছে, ইউটিউব চ্যানেল আছে রাজ সলিউশনস। তো আপনারা এগুলো সব কিছু অ্যাসেস করে একটু দেখতে পারেন। এইগারলি ওয়েটিং ফর সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আমরা তো মোটামুটি একটু কি বলবো, সাবস্ক্রাইব করতে অনীহা, একটু চেষ্টা করবেন যে যদি পারেন একটু সাবস্ক্রাইব করতে চ্যানেলটি। থ্যাংকস ফর বিং উইথ রাজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।